খেজুরের গুড় আর ঐতিহ্য যশোরের সম্পদ। ঐতিহ্যের কারণেই ঐতিহাসিকভাবে এখানকার সাধারণ মানুষ রাজনৈতিক সচেতন। তাই তো তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু কিংবা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে রাজনীতির যে বাতাবরণ তা ছুঁয়ে যায় এখানকার সাধারণ মানুষদের। আর সেই ছুঁয়ে যাওয়া বাতাবরণ জমায় আড্ডা, ঝড় তোলে চায়ের কাপে। যশোর জেলার সদর থানার ধানঘাটা গ্রামের কোনো এক চায়ের দোকানে আজ দেখব সেখানকার চায়ের কাপের আড্ডাটা কিরকম। ক্ষমতায় আসার পরে গ্রামপুর গ্রামে লাগামহীন সন্ত্রাস বেড়েছে। কি সন্ত্রাস? কি সন্ত্রাস হয়নি নাকি? সমস্ত জায়গায় আচ্ছা কাকা দাঁড়ান, কাকা জানতে চাইছে যে কোন সন্ত্রাস হচ্ছে। পাইকারি রেটে বললে হবে না কোনো কাজ। পাইকারি ভাবে না বলে সুনির্দিষ্ট করে বলেন। অতীতের ইতিহাসে গ্রামপুরে এই রকম কোন সন্ত্রাস অতীতের ইতিহাসে হয়নি। এটা বিএনপির মুখ ছাড়ার কারণ মুখে আমি নাম উল্লেখ যারা বিএনপি করে তাদের প্রোপাগান্ডাই হলো মিথ্যে কথা বলা, মিথ্যে কথা ছাড়া মোটেও সেটা না। 100 বার না, আপনাদের ইয়ে হচ্ছে আপনারা সত্যকে আড়াল করেন, যাতে কিছু মিথ্যা যাতে কিছু কমাই দিতে পারে, আপনারা সত্যকে অস্বীকার করেন। এটা হচ্ছে তারা হেফাজতকে নিয়েছে মৌলভী সাহেবকে তোবা পড়ে দিতে। আপনাদের ভুলের কারণে হেফাজতের সৃষ্টি। আপনাদের ভুল প্রয়াসের কারণে 2007-8 পর্যন্ত বিরামপুরে একটি টাকার কাজ করে নাই বিএনপি। আমরা এই যে গভর্নমেন্ট আসার পরে বিরামপুর শিলা রায় চৌধুরী স্কুল আমরা সেখানে একতলা বিল্ডিং করেছি, একতলা দুতলা করেছি, একটা কমিউনিটি হেলথ ক্লিনিক করেছি, এখন চালু হওয়ার পথে। কোন রাস্তা কাজ বন্ধ ছিল? বন্ধ ছিল। ঠিকাদার যদি কিছু অনিয়ম করে তার বন্ধ তো অবশ্যই হবে। 2 নম্বর ইট দিয়ে কাজ করলে বন্ধ করবে না এলাকার লোক। আচ্ছা কাকা এবার ওদানের কথা। কোথায় চাঁদার দাবি? এরকম দুপুরে অনেক কিছু শোনা যায়। মাথায় হাত দিয়ে দেখতে মাথা আছে কিনা, মাথা চলে গেছে চিন্তা করতে হবে না। এবার উনি বলুক, ওনার বক্তব্যটা শুনি। উনি কি বলবো? উনার ওই একই কথাই। ওকে, একই কথাটা আবার শুনি। এক কথাটাই বারে বারে এক কথাটাই শুনি। একটু আবার শুনি। তোমার বাড়ি স্বামী স্ত্রী গন্ডগোল করলে যদি জানতে পারে তাহলে চাঁদা দিয়ে লাগবে। আচ্ছা এবার কাকা এবার ওনার কথা শুনি, ওনার কথা শুনি। হ্যাঁ, তোমার বিরুদ্ধে কি একটা মামলা হয়েছে? আমি তো দুষ্কৃতিকারী না যে আমার নামে মামলা হবে। আমাকে সোজা কথা পারে না বলে ব্যাকআপতে আমার বাড়িটা ডাকাতি করে নিয়ে গেল। আমি মামলা করেছি, তার রেকর্ড আমার কাছে এখন আছে। আইন প্রয়োগকারী সংস্থা পারে না এমন কোনো জিনিস নাই, কোনো ট্রেস নাই। খুন হয়ে গেল, ডাকাতি হয়ে গেল, বা একজন অপহরণ করে নিয়ে গেল, কোনো কিছু নাই। মোবাইলও কোনো ট্রেস পায় না। এখন বর্তমানে মিডিয়ার যুগ আছে, মাল্টিমিডিয়ার যুগ। এখন কি করতেছে, একটা মোবাইল নম্বরকে ট্যাকিং করে তারা আসামি ধরে ফেলতেছে 24 ঘন্টার মধ্যে। তাহলে এই জিনিসটা আমি স্বয়ং যখন গিয়ে অফিসে যখন বলতেছি, কোতোয়ালি থানায় গিয়ে যখন বলতেছি, আমি যদি দেখতাম তাহলে তো আমি বলতাম যে এখানে ছিল সন্দেহ করে মামলা দেন না। সন্দেহটা তো অবশ্যই। ঠিক আছে আঙ্কেল, আমাদের অনেক বিষয় আলোচনা করব। এটা এখন তার মানে বর্তমানে যে এলাকার সমস্যাগুলোর মধ্যে কি আইন শৃঙ্খলা একটা সমস্যা? না, কোনো সমস্যা মনে হয় না। আচ্ছা, সমস্যা না। প্রথম আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসছে 2008 সালের পরে কিছু উচ্ছৃঙ্খলতার সৃষ্টি হয়েছিল, যেহেতু ওই যে 5 দিন 7 দিন 10 দিন এই ধরনের একটা সুযোগ থাকে, কিন্তু সেটা হলো এখন দমাই গেছে। তো সেটা তো ওই সময় শেষ করে দিয়েছে। এই যে সেনাবাহিনী আমাদের সশস্ত্র বাহিনী, এনাদের উপরে কিন্তু আমাদের দেশ অনেকটা নির্ভর করে। দেশের জনগণের উপরে দেশ অনেকটা নির্ভর করি। এখন সেই সেনাবাহিনীকে নিয়ে গর্ববোধ করতেছেন ওই ফখরুল হাসান। উনি বলতেছেন যে এই যে সিটি নির্বাচনে সেনাবাহিনী দিতে হবে। ঠিক আছে, এখন ধরেন আপনি যখন সিটি নির্বাচনের কথা উঠাইলেন, তখন একটা জিনিস আপনাদের কাছে পরে আলাপ করবো, ওনার কাছে জিজ্ঞেস করি। সিটি নির্বাচনে তো দেখলাম যে আমরা যদি বলে যে বিএনপির জয় হয়েছে 5টা সিটি নির্বাচনে, ঠিক আছে। আর তার আগে যে সাধারণ নির্বাচন ছিল, আমরা যশোর কেন পুরা খুলনা বিভাগে আমরা জানি যে বিএনপি, আমি যতদূর জানি যে খুলনা 2 আর মেহেরপুরে বোধহয় একটা আসন পাইছিল। আপনি কি মনে করেন যে সামনে নির্বাচনে বিএনপির এই দুর্দশা লাঘব হবে? অবশ্যই লাঘব হবে। যেটা আপনি বলেন যে সিটি নির্বাচনের যে কথাটা তুলে ধরলেন, আমি সিটি নির্বাচন থেকেই শুরু করি। সিটি নির্বাচনে বর্তমানে যে প্রেক্ষাপটটা ছিল, এনারা একটা বিশেষ ঘাঁটি হিসাবে করছিল, যেটা টঙ্গীর পরে গোপালগঞ্জের পরে গাজীপুর। এই গাজীপুরে যে ওনাদের থেকে সাধারণ জনগণ যে মুখ ফিরায় নিছে, এখান থেকেই ধরে নিতে পারেন আপনি পরবর্তী নির্বাচনও কিন্তু এখান থেকে ওনাদের প্রতি যে জনগণের আস্থা নেই, আস্থার থেকে হারিয়ে যাওয়ার কারণেই কিন্তু আজকে সিটি নির্বাচনে জনগণ ব্যালট যুদ্ধের মাধ্যমে কিন্তু প্রমাণ করে দিছে যে ওনারা কি চায়, নীরব বিপ্লবটা চায়। আমি একটা জিনিস বলি, সেই জিনিসটা হলো আওয়ামী লীগের বর্তমান ভোট সংখ্যা কত? যদি আমরা পার্সেন্টেজ করি 35, ওনাদের ভোট ওনারা 42। ওকে 40 ধরলাম। হ্যাঁ ধরলাম, আর ওনাদের ভোট ওনারা পাইছেন। ঠিক আছে, যদি 40 হন তাহলে আপনারা মাইনাসে আছে, আর যদি আর 35 ধরেন তাহলে আপনারা প্লাসে আছে। যদি 42 বা 40 যদি চায়, তাহলে তাদের 10,000 প্লাস কাউন্ট হয়েছে কত? 6 লাখ। 10 লাখের প্লাস ভোট কাউন্ট হয়েছে কত? 6 লাখ। 6 লাখে 40% হলে ওনারা কত পাওয়া উচিত? কত? 4 লাখ। 4 লাখ। ওনারা পাইছেন কত? 2,58,000।
2,58,000। বিএনপি কত পেয়েছে? 3 লাখ প্লাস। তো আমি সেখানেই বলবো যে এখানেই বিএনপির জয়। বিএনপির কিন্তু এত ভোট নাই, বিএনপির ভোট ব্যাংক কিন্তু এটা না। ভোট হলো 3 রকম। এখন আমার কথা হচ্ছে দরজা খোলা কেন, চুরি করার সুযোগ কেন থাকে? টাকা দিলাম, অনেক সময় ভেগরে ঘুমিয়ে যাওয়া, আমরা অচেতন হয়ে যাই অনেক সময়। এটার কথা সিটি নির্বাচনে হ্যাঁ যখন নির্বাচন শুরু হয়, শুরু হওয়ার 2 দিন আগের থেকে সুর দেয় কি জানেন? সুর দেয় বিএনপি এলারা, সুর দেয় নেতা, বড় বড় ভাইটাল নেতারা, এনারা সুর দেয় ওই জায়গায় যে কারচুপির পজিশন হচ্ছে, কারচুপি হয়ে যাচ্ছে। যদি অবাধ সুষ্ঠু নির্বাচন না হতো, তাহলে তো আওয়ামী লীগ যদি সরকার যদি ক্ষমতার অপব্যবহার করতো তাহলে সম্ভব ছিল না, এই তো ছিল না। সম্ভব ছিল না। তাহলে সেটা বুঝতে হবে যে এই সরকার ওই তথ্যবোধক বলে কোনো কথা না, এনার অন্তর্বর্তীকালীনই ইনি সুষ্ঠুভাবে দিতে পারেন নির্বাচন। আপনি কি এগ্রি করেন? না, আমি এটা কোনোদিনই সমর্থন করি না। ব্যাক শুনবো। আমার ঘরটা আমি প্রেসিডেন্ট, আমার সংসারের আমি প্রেসিডেন্ট, আমার সংসারটা কিভাবে চালাবো এটা আমি বুঝি। কিন্তু আমার গ্রামটা যখন আমার চালাতে হবে, তখন কিন্তু আমার এই ঘরের আইন দিয়ে আমার আর গ্রাম চালানো সম্ভব না। যেহেতু আপনি সিটি নির্বাচনের কথা বলছেন, সিটি নির্বাচন একটা পৌর এলাকা, একটা এলাকা নিয়ে সিটি আন্ডারে যে লোকগুলো আছে তাদের দেখভাল করবার জন্য আছে সিটি নির্বাচনের সিটি পিতা। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে সিটি নির্বাচনের মাধ্যমে সরকার নির্ধারণ হয় না? অবশ্যই হয় না, এখানে তো আমি একমত কেন দিন। আচ্ছা, উনি বলতে চান, উনি বলুক, তারপরে আপনারা বলবেন। হ্যাঁ বলেন। দেখেন বাংলাদেশের নির্বাচন কমিশন কিভাবে কাজ করে। প্রতিটা জেলা পর্যায়ে এসপি, ডিসি, টিএনও এদেরকে নিয়ে সমন্বয় সভা করে, সমন্বয় করে একটা সিদ্ধান্ত নিয়ে ইলেকশন কমিশন কাজ করে। তারপরে দেখেন সমন্বয়টা কিন্তু স্বাধীনতা, সমন্বয় অর্থ কিন্তু এই না যে স্বাধীনতা না। ধরেন পুলিশ বাহিনী কিভাবে কাজ করবে সেটা ইলেকশন কমিশন ঠিক করে দিবে না, ইলেকশন কমিশন তাদের রিকোয়ারমেন্ট দিবে। এবং বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী নির্বাচন কমিশন কোন ধরনের হবে, কনস্টিটিউশনে এই বিষয়ে নির্বাচন কমিশনের যোগ্যতা কি হবে এই বিষয়ে কিন্তু সুস্পষ্ট কিছু নেই। ফলে এই জায়গাটায় বাংলাদেশে নির্বাচন কমিশন নিয়োগ দেওয়ার ক্ষেত্রেও একটা সমস্যা রয়েছে। ইলেকশন কমিশন যে গত 5টা, আমরা যদি গত 2 মাসের কথা বলি, 5টা বড় বড় নির্বাচন কিন্তু করছে। জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচনের মধ্যে তো অনেক ডিফারেন্স। আচ্ছা, আপনি কি কাকা কি এগ্রি করেন? নির্বাচন কমিশন স্বাধীন, সার্বভৌম একটা প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান। সে যদি মনে করে যে আমাদের দেশের কোন নির্বাচন কমিশনার ওই আজিজ মার্কা নির্বাচন কমিশনার হলে হবে না, তো ওই রোব মার্কা নির্বাচন কমিশন হবে না। 1,23,00,000 ভোটার যেরকম বেশি বানাই দিয়েছে ওই রকম ভোটারের এখানে এই ভোটার প্রসঙ্গে আমি একটা বলি, যেহেতু আগে ন্যাশনাল আইডি কার্ড ছিল না, পরিচয়পত্র ছিল না, সেহেতু আমার বাড়ি যদি যশোরের এখানে হয়, আমার কিন্তু এখানে একটা ভোট থাকতো, আমি ঢাকা থেকে ঢাকার একটা ভোট থাকতো। এখন সেই সুযোগ নাই, যে কারণে কিন্তু ওই 1 কোটি প্লাস হতে পারে না, সম্ভব না, অসম্ভব। এই অসম্ভবটা এনেছে বলেই তো ডিজিটাল বাংলাদেশ। আমার মতন গরিব মানুষের কি একটা মোবাইল ব্যবহার করার মতো যোগ্যতা আমাদের কারো ছিল? এখন একটা রাস্তার মুচি যে জুতো সেলাই করে তার কাছে 2টো মোবাইল সেট আছে, সে 2টো সিম ব্যবহার করে। কারণ সে সুযোগটা কি? কত টাকা তার একটা মোবাইলের সেটের দাম ছিল? 1,25,000 টাকা ছিল মোর্শেদ খানের যখন ছিল সিটি সেল। আমরা আমাদের অপোজিশন যারা আছে রাজনীতিতে, যেমন আমি একটা কথা বলি, আমরা ছিলাম এই দেশে কোনোদিন স্বাধীনের পরে আমরা বাঙালি স্বাধীন হয়েছি আমরা তখন, আর কিন্তু এরপরে দেখা গেল 1975 পরে আমরা বাংলাদেশি হয়ে গেল। হাইকোর্টে সুপ্রিম কোর্টের রায় যখন বের হয়েছে আমরা হলাম বাঙালি। ধরুন আমি বললাম আপনি বাঙালি, তাহলে আপনাকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, আপনি কোথাকার বাঙালি প্রশ্নটা আসে, বাংলাদেশের বাঙালি না ভারতের বাঙালি? জিয়াউর রহমান সাহেব আসার আগ পর্যন্ত এই ধরনের কোনো বিতর্ক ছিল না। ইরশাদ সাহেব জিয়াউর রহমানের খুন টান খারাপ করে কি কায়দায় আছে, যাই বিভিন্ন ধরনের কথা আছে চিটাগাং সার্কিট হাউসে মরার পরে। উনি এসে কি করলো, রাষ্ট্র ধর্ম ইসলাম বানায়। আমরা ইসলামের মধ্যে ওর ভাগ হয়ে গেলাম। আগে কোনো ইসলাম নিয়ে গেল, আমার বাপ দাদারা নামাজ কালাম রোজা নামাজ করিনি, আমাকে মসজিদে যাইনি, আমাকে তখন রাষ্ট্র ধর্ম ছিল। মানুষের আবার কি ধর্ম থাকবে, রাষ্ট্রের আবার কিসের ধর্ম? এখন আমরা কিছু বললি বলে কি এ ধর্ম গেল, ধর্ম কোথায় গেল? ধর্ম তো আমার অন্তরে আছে। ধর্ম হলো বিশ্বাস, যে বিশ্বাসের মধ্যে ধর্ম থাকে। ধর্ম কোনো রাস্তাঘাটে কিনতে পাওয়া যায় না ধর্ম। এখন আমরা কিছু মৌলবী মৌলানার মতো লেবাস পরে আমাদের মতো কিছু মানুষ আছি, তারা ধর্ম বেশি, আর ধর্ম ওনারা কেনে আর আমাকে সবক দিয়ে ধর্ম আমাকে শিখায়। আচ্ছা, এবার অন্য একটা বিষয় আসে, সেটা হচ্ছে ধরেন আমাদের সামনে তো 4-5 মাস পরে সাধারণ নির্বাচন হওয়ার কথা, সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আপনি কি মনে করেন যে ক্রাইসিস চলা উচিত? নির্বাচন তো হবেই, কিন্তু আমি মনে করি সে যে সরকারই হোক, প্রথমবারে এক টার্ম সরকার মানে রাজত্ব চালালে এটা কিন্তু তেমন উন্নতি বোঝা যায় না, উন্নয়ন বোঝা যায় না। সাধারণ জনগণের উদ্দেশ্যে এটা আমি মনে করি যে একই টার্মের সরকার পরপর 2 টার্ম আসলে আমরা
উন্নতিটা দেখতে পাবো। আমার একটা চিন্তা আছে এখানে, যেহেতু আমি আমার ব্যক্তিগত চিন্তা থেকে বলি, পরিবারতন্ত্রের রাজনীতি। এই পরিবারতন্ত্র যদি বলি আমাদের দেশে কেন, পৃথিবীর সব দেশে পরিবারতন্ত্রই চলে। পরিবারের থেকেই রাজনীতি আসে, পরিবারতন্ত্রই চলে। আমরা একসময় বুঝতাম যে পীরের ছেলে পীর হয়, রাজার ছেলে রাজা হবে। এখন আমাদেরও ঠিক একই অবস্থা চলতেছে, রাজার ছেলে রাজা হবে, গরিবের ছেলে আর কোনোদিন রাজা হওয়ার মতো স্বপ্ন দেখতে পারবে না। বাংলাদেশের মানসিকতার ভিতরে এখনো আমরা রাজনীতির কথা বলি, গণতন্ত্রের কথা বলি, আমরা প্রকৃত গণতন্ত্রকেও করি না, আমরা পরিবারতন্ত্র নিয়ে ব্যস্ত আছি। নমিনেশন আমাকে নিতে হবে, ম্যাডামের তোয়াজ করতে হবে, ম্যাডামের তোয়াজ করে নিতে হবে, সে অর্থ দিয়ে হোক। ম্যাডামের তোয়াজ করতে হবে, নিতে হবে, আপার তোয়াজও নিতে হবে। হ্যাঁ, কেউ আপা নেবে, কেউ ভাবিন নেবে, নিয়ে তোয়াজ না করে হবে না। আর আপনি যে মনে করেন এখন আগামীতে যে নির্বাচন হবে এই দেশে, সেটা আপনার কোনো দলের নির্বাচন হবে না, ধর্ম অধর্মের নির্বাচন হবে। আমরা যা ধর্ম মানে ধর্মকে এই পরিমাণ ব্যবহার করতে করতে এই পরিমাণ চলে গেছে ধর্ম, এখন প্রত্যেক কাজেই ধর্ম, কিছু হলেই ধর্ম চলে যায়। ধর্ম আমাদের এত ঠুনকো জিনিস হয়ে গেছে, কচু পাতার পরে যেন পানি থাকে, আমাদের ধর্মের অবস্থা ঠিক তাই হয়ে গেছে। এবার কাকা ওনার কথা শুনবো না, কথার মধ্যে কথা কবেন না। হ্যাঁ কোন কথা তো মাঝে মাঝে না, না বলে না বলি তো মাঝে মাঝে বললেন, বেশি বললেন না। দেখেন, আচ্ছা মুসলমান ওকে, হ্যাঁ। জীবনের বলতেই হবে। বললেন কিন্তু কম আমি বললেন। বলি মুসলমান হিসেবে জীবনের সর্বক্ষেত্রে ধর্মের ব্যবহারটা কোনো দোষণীয় না, কোনো নিন্দনীয় কাজও না। অবশ্য আমি একটু প্রসঙ্গ চেঞ্জে যাচ্ছি, শোনেন হ্যাঁ, যান। বলি। সেইটা হচ্ছে এই গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে যেটা আমরা দেখলাম, আওয়ামী লীগ পূর্বে যখন ছিল তখন যেটা দেখলাম, সেইটা হচ্ছে পূর্বে যখন ছিল কিবরিয়া সাহেব অর্থমন্ত্রী, সেখানে শেয়ার বাজার থেকে কোটি কোটি টাকা লুট হয়ে গেল। কিবরিয়া সাহেব বললো যে আমি শেয়ার বাজার ভালো বুঝি না। এটা একটা পৃথিবীর লোক অবাক হয়ে গেল যে একটা দেশের ফাইন্যান্স মিনিস্টার যে তার শেয়ার মার্কেট বোঝে না। এইবার দেখলাম যে এবার খুব চৌকস, শোনেন দাদা, আমার কথা শেষ শুনতে করুন। হবে। হ্যাঁ বলেন। এইবার দেখলাম খুব চৌকস অর্থনীতিবিদ নিয়ে আসলো কিবরিয়ার পরিবর্তে, সেটা হচ্ছে মোহিত সাহেব। মোহিত সাহেব দেখলাম কি হলো, তিনি বেশ ভালো অর্থনীতি বোঝে, বেশ চটকদারি কথাবার্তা বলে। ইনার সময় শেয়ার বাজার থেকে প্রায় 30 থেকে 40,000 কোটি টাকা লুট হয়ে গেল। কারা লুট করেছে, সেই লুটকারীদের নাম মুষ্টিমে কয়েকজন, নাম আজও পর্যন্ত এই গভর্নমেন্ট তদন্ত রিপোর্ট বেরিয়েছে। প্রকাশ করিনি। আপনি শেয়ার বাজারের ওই লুণ্ঠিত টাকা যদি রিকভার করা যায়, ওরকম দুটো পদ্মা ব্রিজ করা যায়, ওয়ার্ল্ড ব্যাংক IMF জাইকার কাছে আমাদের হাত পাতা লাগে না। ও যখন সুযোগ পায় তখন চুরি করবে। ওকে কাকা, দাঁড়ান, শেষ করুক। হ্যাঁ আমার কথা তো বলতে হবে। উনি বলুক। হ্যাঁ বলুক। তারেক জিয়া সব তো লুটপাট করে নিয়ে গেছে। তারে ভাই। সেখানে আরো জিয়ারও করেছে। কোকো নিয়ে গেছে। হ্যাঁ। কোকো সিঙ্গাপুরে কোকোর যে ব্যাংকের টাকা পাওয়া গেছে, কত টাকা? যত টাকাই পাওয়া গেছে তাকে শোনেন, আমি কি এক- লিস্ট এক- করে শোনেন, আপনার কাছে? শোনেন, দাঁড়ান। একটা লোক, হয়েছে, এটা ঠিক আছে। একটা লোক যার বাপ 5 বছর প্রেসিডেন্ট থাকে, যার মা 5 বছর প্রধানমন্ত্রী থাকে, হ্যাঁ। তার একটা অ্যাকাউন্টে 20 কোটি টাকা, আহামরি কোনো টাকা না। আমার কথা সেটা তার আপনি বলবেন। আমি বলি, শোনেন, ওনাকে বাংলা সুটকেস ছিড়া গেঞ্জির মধ্যে এত টাকা ছিল। চুপ করেন। কোকো 5, 7, 10 হয়ে যায়। এবং হলমার্কে এত টাকা লুট হলো কিভাবে বলেন? হলমার্কের টাকা ধরেন আপনারা। আপনারা ধরেন, আপনারা ধরেন। না, এখন তো আওয়ামী লীগ ধরবে। হ্যাঁ, আওয়ামী লীগ এটা ধরেছে আপনাদের তো। ব্যর্থতা। হলমার্কের আপনাদের কার সাথে আছে সাথে? দেশে এখন জেলখানা আছে, তার ওয়াইফ জেলখানা আছে, সবকিছু আছে। ফ্রড করেছে, ধরে আপনারা গেছে। রানানো আপনারা একটা লোকের নামে আপনারা আপনারা তাকে টাকা নিয়ে গেছেন, টেলিফোনের থেকে নিছেন, সবকিছু থেকে কারে ধরেছেন আপনারা? এর আগের বার যখন ক্ষমতা ছিল তখন শেয়ার বাজারে কি করেছেন, এবার শেয়ার বাজারে কি করলেন বলেন? আরে আপনি তো এই যে শেয়ার 30 কিনে যান, আপনি শেয়ার সম্বন্ধে কিছু বোঝেনই না। কিরা? আচ্ছা, ওকে। আরে শেয়ার তো একটা জুয়ার ব্যবসার মতো একটা কাগজ। তা জুয়ার ব্যবসা আপনি করতে দেন কেন? আগে কাগজ। করতে দেন কেন? কোনটা? করতে দেন কেন? আরে আপনারা খেলেন আপনি কেন? জুয়া বলবেন, Gambling, আপনি লুটের সুযোগ লাভ দেবেন। আছে, লস আছে। আপনি তো অর্থমন্ত্রীর সুরে কথা না, বলতেছেন। এখন সরকার বহু লোক পৃথিবীতে বহু আছে, বহু ইতিহাস আছে যে ওই আপনি শেয়ার বাজারে অর্থমন্ত্রী দেউলিয়া সুরে হয়ে বলছেন। সুইসাইড করে মরে গেছে। উনা পরে আপনি বলবেন। আমাকে বলতে দেন। আচ্ছা ভাই, উনি মুরব্বী বলুক, তারপর আপনি সোহেল বলুন। রানা সম্পর্কে যে কথাটা আসছে, সাভারে 1200 লোক মারা গেল। উনি বললেন যে ওখানে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার পরিবার, যার পরিবারে কেউ নাই, তা করবে কেটা? এটা রাষ্ট্র করবে। দাঁড়ান, হ্যাঁ, উনাকে বলতে দেন। উনাকে বলতে দেন। ওনাকে কোথা থেকে নিলেন? চোখের পলকে ওনাকে বেনা বলতে হেলিকপ্টারে করে নিলেন। ধরেছে তারে, পালাইছিল যখন। ওকে কাকা, বলতে দেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান আওয়ামী লীগের প্রেসিডেন্ট। আরে ভাই ধরেছে তারে। আরে আমাকে বলতে দেন না। আর বলেন আপনি, তার হ্যাঁ, বলো, বলো। বলো। তারে ধরেছে তো, আপনি তো হ্যাঁ। ধরতে পারেন। হ্যাঁ, সে ধরে নিয়ে কথা তো বলিনি সে। হ্যাঁ। আপনি বলেন না। উনাকে শেষ করতে দেন। লেট হিম ফিনিশ। সে তাকে বেনাপোল থেকে হেলিকপ্টারে করে ঢাকায় নিল। যে আমার কাছে কথা হচ্ছে যে যখন আওয়ামী লীগের একটি স্বভাব হচ্ছে, সেই স্বভাবটা হচ্ছে যদি কেউ ধরা পড়ে সাথে সাথে তাকে বহিষ্কার করে দেয়। এইটা হলো সবচেয়ে বড় জিনিস। এটার আর ঠিক আছে তো। আমরা এই বহিষ্কার করার পরে যদি তাকে অ্যারেস্ট করতো, হুম। আমরা সাধুবাদ জানাতাম আওয়ামী হ্যাঁ। লীগকে। সন্তান আমার খারাপ দুষ্টামি করবে, তারে শাসন করবো না, এ কিরম কথা হবে? আমার কথা বুঝেন। তারে জামায়াতের করে নিয়ে বাড়ি নিয়ে দেবেন। সশক্তি দেখা গেল, ওটাতে কিন্তু লাইভ টিভিতে দেখা গেল কারা কারা ছিল। হ্যাঁ। এরপরে বলতেছে এরা যুবলীগ, কি করে বলে এই মিথ্যাচার? আপনাকে একটা কথা বলি, আমি আজকে একটা কথা বলি, কথা হলো কি, আপনাদেরকে সতীনের ছেলে BNP যত ভালোই হোক, ভালো ছেলে না। কেন ছাত্রলীগ ভালো কি আরে করেছে বলেন? না, ওরা কোনো ভালোই না, ভালো হলে আপনার ছেলে। সর্বশেষ যে বিষয়টা আছে, তত্ত্বাবধায়ক ইস্যুতে কি হবে?
তত্ত্বাবধায়ক কিছু আমার মনে হয়, আমি যেটা মনে করি তত্ত্বাবধায়ক কিছু দরকারই নেই, কারণ তত্ত্বাবধায়করা আসে 3 মাসের জন্য 2 বছর ছিল, তারা থেকে যে আগামীতে যে আসলে আবার যাবে এমন কোনো ঘটনা নেই। এই তত্ত্বাবধায়কের জন্যই শোনেন আপনাদের রক্ত গেছে, শোনেন আপনার কর্মী রক্ত গেছে, আজকে আপনি সেই তত্ত্বাবধায়ক বাতিল করেন মানে হত্যা করা হলো, আজকে আপনারা আপনাদের শোনেন আপনাদের কর্মী রক্তের সাথে বেইমানি করতেছেন। আওয়ামী লীগ তার রক্তের আচ্ছা, একটু কর্মী, আওয়ামী লীগ একটা বেইমান দল, বহু নেতা কর্মী চলে গেছে। দর্শক, এই ঝড় থামার রক্তের সাথে আওয়ামী লীগ দর্শক, বেইমানি করে আজ এই আজকে পর্যন্ত ভালো থাকুন। তত্ত্বাবধায়ক ছাড়া আমরা ভবিষ্যতে কোনো অন্য ইলেকশন কোনো এদেশে জায়গায় হবে না, আবার দেখবো। এদেশের আচ্ছা, মানুষ আচ্ছা, মানবে না, এবং ভালো আগামী থাকুন। ইলেকশনে সুস্থ থাকুন। আপনাদের এরকম ভরা ডুবি হবে। তত্ত্বাবধায়কের হইতে